প্রিয় ছাত্রছাত্রীরা, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পড়ানোর বিষয় দশম শ্রেণীর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো ভারতীয় জলবায়ুতে এল নিনো এবং লা নিনার প্রভাব। তাই আজকের তোমাদের এই অংশটুকু সহজ করে বোঝানোর চেষ্টা। প্রথমেই বলি এল নিনো কি। এল নিনো শব্দটি একটা স্প্যানিশ শব্দ থেকে এসেছে। আমরা যার মানেটা জানতে পেরেছি সেটি হলো বালক। এখন এল নিনো শব্দটি তাই যিশু পুত্রের সঙ্গেও তুলনা করা হয় বা যিশু পুত্র বলেও কখনো কখনো বলা হয়ে থাকে। এল নিনো ব্যাপারটা কি, কিভাবে ঘটে এবং ভারতীয় জলবায়ুতে সেটি কতটা প্রভাব ফেলে সেটা আমরা আজকের পড়ার মধ্য থেকে ভালো করে বুঝে নেবার চেষ্টা করব। এল নিনো যখন হয় সেটি আমরা যদি দেখি, মানচিত্রের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে পেরু এবং ইকুয়েডর, বিশেষ করে পেরু যে স্রোত, সেই সমুদ্র স্রোত শীতল সমুদ্র স্রোত তখন এই পূর্ব উপকূল বরাবর যখন প্রবাহিত হয়, তখন সাধারণত আমরা জানি সমুদ্র স্রোত যদি শীতল হয় উপকূলবর্তী অঞ্চলের জলবায়ুও শীতল হবে, অর্থাৎ সেখানে শীতকাল বিরাজ করবে বা আবহাওয়াটা ঠান্ডা থাকবে। এটি স্বাভাবিক পরিস্থিতি, এটা আমাদের কাছে কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। ভূগোলের ভাষায় এটিকে লা নাদা নামে বলা হয়ে থাকে। যাই হোক, আমরা এর পরে যদি দেখি, এই পূর্ব উপকূল বরাবর শীতল পেরু স্রোত, এটা বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে, অর্থাৎ আয়ন বায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। যখনই পশ্চিম দিকে প্রবাহিত হয় তখন আমরা যদি তাকাই তাহলে দেখব আইটিসি জেড বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল, এটা কিন্তু আমরা জানি একটু করে স্থানান্তর হয়, কখনো কখনো উত্তর গোলার্ধে, কখনো কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যের অবস্থান হেরফেরের জন্য, তাই জন্য আইটিসি জেড এরও একটু করে স্থান পরিবর্তন হয়। এই সময় বিশেষ করে মার্চ এবং সেপ্টেম্বর মাস নাগাদ এই নিরক্ষরেখা অঞ্চল বরাবর আমরা দেখব আইটিসি জেড এর অবস্থানটা স্পষ্ট হয় এবং তার ফলেই এখানে একটু উষ্ণতা প্রাপ্তি হয় এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে যখন এই শীতল স্রোতটা গিয়ে পৌঁছায় তখন এর উষ্ণতা প্রাপ্তি হয় এবং উষ্ণতা বৃদ্ধি হতে থাকে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল থেকে এই শীতল পেরু স্রোত যখন ধীরে ধীরে পশ্চিম দিকে গিয়ে পৌঁছায়, আয়ন বায়ুর প্রভাব থাকে, আয়ন বায়ুর প্রভাবের জন্য উষ্ণতা প্রাপ্তি ঘটছে। এর সাথে সাথে এই অঞ্চলে তৎকালীন সময়ের যদি আমরা জলবায়ুর দিকে লক্ষ্য রাখি, তখন দেখব যে মার্চ এবং সেপ্টেম্বর মাস নাগাদ আইটিসি জেড, অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল যেটা, সেটা কিন্তু স্পষ্ট রূপরেখা নেয় এবং এর ফলস্বরূপ আমরা এখানে দেখব যে বাতাসে উষ্ণতা প্রাপ্তি ঘটছে এবং তার সাথে সাথেই জলও গরম হবে, এটা স্বাভাবিক। এখানকার উষ্ণতা বৃদ্ধি হওয়ার ফলে বাতাস ঊর্ধ্বমুখী হয় এবং বিরাট অঞ্চল জুড়ে এখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপ সৃষ্টির জন্য এখানে বাতাস ঊর্ধ্বমুখী হয়েছে এবং আমরা দেখব যে এই অঞ্চলে উষ্ণতা প্রাপ্তি ঘটেছে এবং পার্শ্ববর্তী অর্থাৎ পূর্ব উপকূল থেকে শীতল ভারী বাতাস এই পশ্চিম উপকূলে এসে উপস্থিত হচ্ছে। কিন্তু ভারতীয় জলবায়ুতে এটা কি হলো, ভারতীয় জলবায়ুতে যখন এর ঊর্ধ্বের দিকে যদি তাকাই তাহলে দেখব যে সেখানে ভারতে বা অস্ট্রেলিয়ার এখানে কিন্তু বিরাট অঞ্চল জুড়ে যে একটা উচ্চচাপের সৃষ্টি হওয়ার কথা, সেই উচ্চচাপ তত তীব্র হয় না। এর ফলস্বরূপ কি হয়, মৌসুমী বাতাস যে প্রবাহ সেটা কিন্তু অনেকটা বিলম্বিত হয় এবং তার পরিণতি হিসাবে যে বছর এল নিনো হয় সেই বছরই ভারতে কিন্তু আমরা দেখব বৃষ্টিপাত অনেকটা কম হবে, অর্থাৎ খরার সৃষ্টি হতে পারে। এটা থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে যখন নিম্নচাপের সৃষ্টি হলো উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে, আমরা দেখলাম যে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে সমুদ্র জলের শীতলতার যে গভীরতা, তাকে পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা দেখছি স্পষ্ট একটা ঢাল তৈরি হয়েছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে শীতল জল যতটা গভীরে অবস্থান করছে, পশ্চিম উপকূল তার থেকে অনেকটাই তার উপরের দিকে আছে। এর ফলস্বরূপ আমরা দেখব যে স্পষ্ট একটা ঢাল তৈরি হয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং জলের সমোচ্চশীলতা ধর্ম অনুসারে যদি আমরা দেখি তাহলে জল কিন্তু সবসময় উপর থেকে নিচের দিকে গড়িয়ে যাবে এবং সমান উচ্চতা তৈরি করার চেষ্টা করবে। তাই
উষ্ণ সমুদ্র স্রোত পশ্চিম উপকূল থেকে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এই যে অস্বাভাবিক একটা জলবায়ু, অস্বাভাবিক একটা অবস্থান, যে সময়টা পূর্ব উপকূলে শীতল সমুদ্র স্রোতের জন্য উপকূল ভাগ শীতল থাকার কথা, তা না হয়ে বিপরীত দিক থেকে আমরা যদি দেখলাম, তাহলে কি হলো, পশ্চিম উপকূল থেকে আসা উষ্ণ সমুদ্র স্রোত তার প্রভাবে এই পূর্ব উপকূলও উষ্ণ হয়ে উঠছে। এই যে জলবায়ুর যে পার্থক্য বা বৈপরীত্য লক্ষ্য করা যায়, সেটাই কিন্তু এল নিনো নামে পরিচিত। আশা করি সকল ছাত্রছাত্রী তোমরা এল নিনো বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা লা লিনার বিষয়টা যদি তাকাই, বোঝার চেষ্টা করব এবং চেষ্টা করছি তোমাদের সহজভাবে লা লিনা বিষয়টি উপস্থাপন করার জন্য। লা লিনা শব্দটিও অনুরূপভাবে স্প্যানিশ শব্দ থেকে এসেছে। লা লিনা শব্দের অর্থ হলো শান্ত বালিকা। আমরা যদি জলবায়ুগত অবস্থান দেখি, এই পূর্ব উপকূল প্রশান্ত মহাসাগরের পেরু বা হাম্বলট স্রোত, এটি শীতল স্রোত। এই শীতল স্রোতের প্রভাবে পূর্ব উপকূল প্রশান্ত মহাসাগরের শীতল থাকবে, এটাই স্বাভাবিক। এখন এটা যদি শীতল স্রোতের প্রভাবে জলবায়ু শীতল থাকে, তাহলে স্বাভাবিক বিষয়টা আবার কেন অস্বাভাবিক বিষয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? এটা ছাত্রছাত্রীদের প্রসঙ্গ আসতেই পারে। আমি যেরকম প্রথমে বলেছিলাম যে প্রশান্ত মহাসাগরের দুই উপকূলে যখন স্বাভাবিক জলবায়ু অবস্থান করে, তখন তাকে লা নাদা বলা হয়। অর্থাৎ এটা ভূগোলের ভাষায় স্বাভাবিক অবস্থা। তাহলে যদি সেখানকার শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় পূর্ব উপকূলে, তাহলে সেখানকার জলবায়ু যে শীতল থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনোভাবেই অস্বাভাবিক নয়। তাই এই ব্যাপারটা উপস্থাপন করা আবার কেন জরুরি হয়ে পড়ছে? তার কারণ হলো এটাই, যখন শীতল স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে, সেই শীতল স্রোতের প্রভাবে যে উচ্চচাপের সৃষ্টি হয়, তার থেকে অনেক বেশি উচ্চচাপের সৃষ্টি হয় যে বছর লা নিনা প্রবাহিত হয়। লা নিনার প্রভাবে এখানকার জলের শীতলতার মাত্রাটা আরো অনেক বেশি হয়, তারপরে গভীর উচ্চচাপের সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই গভীর নিম্নচাপের ফলে ভারত মহাসাগরেও কিন্তু গভীর নিম্নচাপের মাত্রা আরো বৃদ্ধি পায় এবং তার ফলস্বরূপ কি হয়, যে ভারতের মৌসুমি বাতাস যে সময় আসার কথা তার থেকে অনেক আগেই এসে যায় এবং তার ফলে সে বছর মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এই লা নিনার প্রভাবে 2011 সালে ভারতে কিন্তু অধিক বৃষ্টিপাতের জন্য প্রচুর বন্যা হয়েছিল। তাই ভারতে লা নিনার প্রভাবে প্রচুর বন্যার সম্ভাবনা এবং এল নিনোর প্রভাবে ভারতে খরার সম্ভাবনা সৃষ্টি হয়। যদিও ছাত্রছাত্রীদের এটাও জেনে রাখা উচিত যে লা নিনা এবং এল নিনো প্রতি বছরই হয় না। এটা একটা নির্দিষ্ট সময় অন্তর বা 2 থেকে 8 বছর ছাড়া ছাড়ি এল নিনো বা লা নিনা দেখা দেয় এবং যার প্রভাব ভারতীয় জলবায়ুতে এসেও পড়ে। তাই আশা করি ছাত্রছাত্রীরা এই এল নিনো এবং লা নিনার বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং কেমন তোমাদের লাগলো এই ভিডিওটি তোমরা কিন্তু কমেন্টে জানাবে এবং তার সাথে সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে এই চ্যানেলটি ভুলবে না।